সবিনয়ে অনুরোধ করছি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পদ্মশ্রী ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যাকে। ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা। শুভ সকাল। 3 দিন ব্যাপী রবীন্দ্র উৎসব উদযাপনের আজকে সমাপনী সকালে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান এমপি, শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লাখি, আমার ছোট ভাই, এবং যারা এই অনুষ্ঠান আমাদের মাননীয় সচিব খলিল আহমেদ এবং আরও সবাই যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমার কথা শুনবার জন্য। কথা বলাটা আমার পেশা নয়, কাজে কথা বলতে গেলে আমি একটু বিব্রত বোধ করি, কিন্তু আজকে যেহেতু এখানে প্রধান অতিথির একটা সম্মানীয় আসন দেওয়া হচ্ছে, সেজন্য আমি সামান্য কিছু না বললেই নয়। প্রথমেই আমি যেটা আমার প্রথম পর্যবেক্ষণ যে শিল্পকলা একাডেমির এবারে রবীন্দ্র উৎসব আয়োজনে মঞ্চটা খুব পছন্দ হয়েছে আমার। খুবই জন্মদিনের উৎসবের উপযোগী, জন্মদিনের উৎসবে ফুল ইত্যাদি দিয়ে যে সুন্দর করে সাজানো, সেজন্য হ্যাঁ আমার ধারণা মাননীয় মন্ত্রীর আইডিয়া, কারণ ওর রাবীন্দ্রিক রুচি যে একটা ব্যাপার বলে আমরা প্রচলিত কথা আছে, নাহিদের সবকিছুর মধ্যেই তার পাওয়া যায়। ধন্যবাদ। আমি আমার বিষয়ে কারণ কথা বলার সময় খুব স্বল্প, আমি রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধুতে না গিয়ে বঙ্গবন্ধু থেকে রবীন্দ্রনাথে আসতে চাই পেছন থেকে। এই জন্যে যে বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধু হয়ে ওঠেননি, শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবন শুরু হয়েছে, তিনি সদ্য স্বাধীন পাকিস্তানে ফিরে এসেছেন এবং আওয়ামী লীগ নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তখন থেকেই রবীন্দ্রনাথ তার সঙ্গী। অসমাপ্ত আত্মজীবনীতে আমরা পাই যে তিনি পাকিস্তানে সফর করছেন সোহরাওয়ার্দীর সাথে, সোহরাওয়ার্দী গাড়ি চালিয়ে তারা একটা অন্য জায়গায় যাচ্ছেন এবং ফেরার সময় গাড়িতে যে সমস্ত অবাঙালি রাজনৈতিক নেতারা তাদের সাথে ছিলেন, তাদের কাছে রবীন্দ্রনাথ গল্প করছেন, আবৃত্তি করছেন রবীন্দ্রনাথ নজরুল। কাজেই বঙ্গবন্ধু হয়ে ওঠার যে দীর্ঘ পথ, সূচনা থেকেই সেই পথে রবীন্দ্রনাথ বঙ্গবন্ধুর সহচর ছিলেন এবং সম্ভবত এটা আমার অনুমান যে রবীন্দ্রনাথ পড়ে পড়েই বঙ্গবন্ধু মানবিক দৃষ্টিভঙ্গি তার আরো শানিত হয়েছে। মানব প্রেম, বাংলাদেশের মানুষ খালি বলবো না, বিশ্ব মানবতার কথা তিনি বলেছেন। এই বিশ্ব মানবের ভাবনাটিও হয়তো তিনি রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছিলেন, যে সব মানুষের মধ্যে শান্তি সৌহার্দ্য প্রতিষ্ঠা করা এবং মানুষ হিসেবে মানুষকে যে সম্মানের জায়গাটি দেওয়া। 1900 এবং আমাদের মাননীয় উপাচার্য বলে গেলেন সোনার বাংলার কথা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বাংলাদেশের যে আমাদের জাতীয় সঙ্গীত, তার সূচনা কিন্তু অনেক আগে, এই গণ আন্দোলনের বহু আগে, সম্ভবত 1947 সালে বাংলাদেশ স্বাধীন হয়, সম্ভবত 1949 বা 50 বা 52 এরকম সময় ঢাকায় সাংস্কৃতিক একটি সম্মেলন হচ্ছিল, বঙ্গবন্ধু তাতে উপস্থিত কার্জন হলে, এবং সঞ্জিদা খাতুন তার স্মৃতিকথায় লিখছেন যে সেই সঞ্জিদা খাতুন সেখানে গান করবেন বলে মঞ্চের পেছনে ছিলেন, মানে গ্রিন রুমে অপেক্ষা করছিলেন। একটি চিরকুট নিয়ে গেলেন যে বঙ্গবন্ধু অনুরোধ করেছেন আমার সোনার বাংলাটা গাইতে হবে।
তিনি প্রস্তুত ছিলেন না, কোনোভাবে গীতবিদ্যা নিয়ে এসে পুরো গানটা একবার দেখলেন কিভাবে করা যায়, এবং ওই অপ্রস্তুত অবস্থাতেই পুরো গানটি বঙ্গবন্ধু শ্রোতার আসনে বসে শুনলেন। তখন থেকে কিন্তু সোনার বাংলা বঙ্গবন্ধুর, এটা বলার অপেক্ষা রাখে না যে সোনার বাংলা গান আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত একদিন হবে, তার বীজটি হয়তো অনেক আগেই রোপিত হয়েছিল বঙ্গবন্ধুর অন্তরে। আর আরেকটি যেটি কথা আমার সবসময় মনে হয়, যিনি রবীন্দ্রনাথ, এই যে রবীন্দ্র রচনাবলী তার সাথে থাকতো জেলে, খালি তিনি কিন্তু খুব গভীরভাবে সেগুলো পড়েছেন। এই জন্য বলছি যে 10ই জানুয়ারি যখন তিনি ফিরে এলেন, এসে রেসকোর্সে যে বক্তৃতা দিলেন, সেই বক্তৃতায় তিনি রবীন্দ্রনাথের একটি কবিতা উল্লেখ করলেন, এবং সেই কবিতাটা কিন্তু খুব প্রচলিত নয়। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমি শুনে ভাবছি যে এইটা কোন কবিতা, কোথায় পাওয়া যাবে। এই কবিতার কোনো নাম নেই। প্রান্তিক কাব্যগ্রন্থের 18 নম্বর কবিতা, যেখানে তিনি বলছেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। 10ই জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশে এসে এই কবিতা উচ্চারণের মধ্যে দিয়ে তিনি কি ইঙ্গিত দিতে চেয়েছেন, যে চারপাশে হিংসা, দানবের প্রখর থাবা কিন্তু একেবারে থেমে নেই, তারা আছে, এবং সেই বিষয়ে সচেতন থাকাটাও আমাদের দরকার। প্রথম বক্তৃতায় রবীন্দ্রনাথের এই কবিতাটি দিয়ে বঙ্গবন্ধু যে ইঙ্গিত করেছেন, তাতে দুটো জিনিস। একটা হচ্ছে বঙ্গবন্ধু আন্দাজ করেছিলেন যে শত্রুরা এখনো চারপাশে আছে এবং তারা তাদের নখর থাবা প্রস্তুত করছে আরো হিংসাত্মক আক্রমণের জন্য। দ্বিতীয়ত, শান্তির বাণীও একই সাথে রয়েছে পৃথিবীময়, এবং সেটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছেন তারা। আর বঙ্গবন্ধু যে রবীন্দ্রনাথকে আশ্রয় করে রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের দর্শন, রবীন্দ্রনাথের মানবতা বোধ, এগুলোর উপরে আশ্রয় করে তার বক্তৃতায় নানাভাবে উচ্চারণ করেছেন। যখনই প্রয়োজন হয়েছে, যখনই কিছু বোঝাতে চেয়েছেন, রবীন্দ্রনাথকে উদ্ধৃত করেছেন। আর রবীন্দ্রনাথের কথা যদি বলি, রবীন্দ্রনাথও কিন্তু বাংলাদেশের কাছে, এই তখন তো পূর্ববঙ্গ ছিল, কিন্তু আমরা যদি এখন বিশ্লেষণ করি, রবীন্দ্রনাথও বাংলাদেশের কাছে ঋণী। বঙ্গবন্ধু যেমন রবীন্দ্রনাথের কাছে খানিকটা হলেও ঋণী, রবীন্দ্রনাথ তেমনি বাংলাদেশের কাছে ঋণী। এবং এই একই সূত্রে বঙ্গবন্ধু আর রবীন্দ্রনাথ গাথা, সেটি হচ্ছে বাংলাদেশ। রবীন্দ্রনাথ যখন প্রথম এদেশে আসেন 1891 থেকে 1899, মোটামুটি 10 বছর তিনি পূর্ববঙ্গে ছিলেন। তার 80 বছরের জীবনে 10 বছর পূর্ববঙ্গে থাকা খুব বেশি সময় নয়, কিন্তু যদি আমরা তার সৃষ্টিশীলতার দিকে বিশ্লেষণ করি, তাহলে দেখব যে পূর্ববঙ্গ বাস রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ করেছে। নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ তৈরি হয়েছেন 1891-তে পূর্ববঙ্গে এসে। পূর্ববঙ্গের প্রকৃতি, পূর্ববঙ্গের মানুষ, আকাশ, আলো, পূর্ববঙ্গের একাকী ভ্রমণের নিজেকে আত্ম-উপলব্ধি এবং আত্ম-আবিষ্কারের জায়গাটা তার পরিপূর্ণ হয়েছে পূর্ববঙ্গে এসে। তার যে আধ্যাত্মবাদ, তার যে দার্শনিকতা, তার যে নান্দনিকতা, এই সব কিছু পূর্ববঙ্গে এসে হয়েছে। পূর্ববঙ্গে যদি তিনি না আসতেন, বলা মুশকিল রবীন্দ্রনাথ কি হতেন। পূর্ববঙ্গে আসার এই 10 বছরের
অভিজ্ঞতা সারা জীবন রবীন্দ্রনাথকে পথ দেখিয়েছে। আমরা তার নানা কর্মকাণ্ডের কথা বলি। আমি সাহিত্যের দিকে যদি বলি, রবীন্দ্রনাথ যে জীবন দেবতার কথা বলেছেন, গীতাঞ্জলিতে যে জীবন দেবতাকে পড়ে পাশ্চাত্যের পাঠকেরা মুগ্ধ মোহিত হয়েছে, সেই জীবন দেবতার উপলব্ধি কিন্তু এই পূর্ববঙ্গে এসে, বিশেষ করে পূর্ববঙ্গের বাউলদের সাহচর্যে এসে, বাউলদের গান শুনে, তাদের লেখা পড়ে, তার মধ্যে এটি তিনি নিজেকে খুঁজে পেয়েছিলেন। এর আগ পর্যন্ত তিনি তার ভেতরে আত্মানুসন্ধানের চেষ্টা করেছেন, কিন্তু পূর্ববঙ্গে আসবার পর এই বাউলদের সাথে যখন তার দেখা হলো, এদের দর্শন যখন বুঝলেন, তখন সেই অজানাকে জানার রহস্যটা তার কাছে পরিপূর্ণ হলো। এর আগ পর্যন্ত তিনি, পূর্ববঙ্গে আসার আগ পর্যন্ত তিনি ঈশ্বরের কাছে নিঃশর্ত নিবেদন করছেন। তিনি বলছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে। সেখানে কোনো শর্ত নেই। কিন্তু পূর্ববঙ্গে এসে তিনি বলছেন, আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায় ফেলে আবার ভরেছ। এই যে আত্ম জিজ্ঞাসা, এটি পূর্ববঙ্গে এসে তার হয়েছে, এবং এটি আমৃত্যু রবীন্দ্রনাথের আধ্যাত্ম ভাবনায়, রবীন্দ্রনাথের দার্শনিকতায়, রবীন্দ্রনাথের মানবতা বোধে, রবীন্দ্রনাথের বিশ্ব ভাবনায় ছাপ ফেলেছে। রবীন্দ্রনাথ পূর্ববঙ্গে এসে জমিদারির দায়িত্ব নিয়ে যে কাজগুলো করেছেন, প্রজাদের কল্যাণের কথা চিন্তা করে, তার মধ্যে অনেক কৃষিদান, সমবায় ইত্যাদি আমরা অনেক কিছু বলি, কিন্তু সমবায়ের কথাটা রবীন্দ্রনাথ শিলাইদহে তার প্রজারা এসে তার কাছে বলেছে যে আমাদের ওই কুঠিবাড়ি থেকে গড়াই কুষ্টিয়া শহর পর্যন্ত রাস্তাটা খুব ভাঙা। জমিদার বাবুকে অনুরোধ করেছে যে আমাদের রাস্তাটা পাকা করে দিন। রবীন্দ্রনাথ লিখছেন যে আমি বলেছি যে আমি পাকা করে দেব, কিন্তু আমি অর্থ সাহায্য করব, কিন্তু তোমাদেরকে কায়িক পরিশ্রম দিয়ে, সময় দিয়ে রাস্তাটা বানাতে হবে, যাতে করে তারা এই যে রাস্তা বানানোর প্রক্রিয়ার সাথে সংযুক্ত হয়। কেবল অর্থ দিয়ে একটা কাজ করার চাইতে সবাই মিলে একত্রে কাজ করার যে মনোভাব, যেটা সমবায় চিন্তার মূল ভাবনা, সেটি ওদের মধ্যে তৈরি হয়। এবং তারপরে রাস্তাটা প্রথমে কয়েকজন খুব আপত্তি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা রবীন্দ্রনাথের ওই শর্তেই রাস্তাটি তৈরি করে। এই যে সমবায়ের ভাবনা, প্রজা কল্যাণের ভাবনা, এগুলো পরবর্তীকালে তিনি শান্তিনিকেতনে শুরু করেছিলেন, পূর্ববঙ্গ থেকে ফিরে গিয়ে তার সূত্র পূর্ববঙ্গে। প্রজাদের, মুসলমান প্রজাদের সাথে উঠা বসা করতে গিয়ে তাদেরকে যে সামাজিকভাবে হেয় করা হয়, এগুলোর প্রতিবাদ তিনি পূর্ববঙ্গে জমিদার হয়ে আসা মাত্র দেখেছেন এবং তার প্রতিবাদ করেছেন। পূর্ণা বলে যে উৎসব হয়, যেখানে প্রজারা জমিদারকে তাদের যেটা দেওয়ার আর কি, কর পরিশোধ করে ইত্যাদি, সেই পূর্ণা অনুষ্ঠানে হিন্দু ব্রাহ্মণদের আলাদা বসবার জায়গা এবং মুসলমানদের জন্য নিচে ফরাস পেছনে জায়গা। রবীন্দ্রনাথ শুরুতেই সেটা প্রতিবাদ করলেন, বলে এটা হবে না, আমার সব প্রজা সমান, হিন্দু মুসলমান, এবং সবাই একসাথে একভাবে বসবে। এরই ধারাবাহিকতায় যখন রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ রোধ করা হলো, তখন যে কলকাতাতে তিনি রাখি উৎসবের সূচনা করলেন এবং গঙ্গার ঘাটে একজন মুসলমান সবুজের হাতে রাখি বেঁধে দিয়ে গান করতে করতে ফিরলেন। এই যে অসাম্প্রদায়িক মনোভাব, রবীন্দ্রনাথ কলকাতায় থাকলে কতটা তার মধ্যে হতো বলা মুশকিল, কিন্তু পূর্ববঙ্গে এসে তিনি এই হিন্দু মুসলমান প্রজাদেরকে পাশাপাশি দেখে, পাশাপাশি রেখে
তাদের নিয়ে কাজ করে এই অসাম্প্রদায়িকতার মনোভাবই পরবর্তীকালে রবীন্দ্রনাথকে বিশ্ব মানবতার ধারণায় উদ্বুদ্ধ করেছে। শান্তিনিকেতনে যে আশ্রম প্রতিষ্ঠা হয়েছে, বিশ্বভারতী বলে এখন যেটা সুপরিচিত, তার ভিত্তি ভাবনাটাও কিন্তু শিলাইদহে। সপরিবারে যখন বাস করছেন তখন পরিবারে তার ছেলে এবং মেয়ে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বাড়িতেই শিক্ষা ব্যবস্থা চালু করলেন, যে ওদেরকে ইংরেজি, বাংলা এবং অঙ্ক এই তিনটি ভাষা যাদের শেখানো যায়। ইংরেজির জন্য একজন শিক্ষক আনা হলো, একজন ইংরেজ শিক্ষক লরেন্স নামে, অঙ্ক জন্য একজন এবং বাংলা ভাষার জন্য একজন বাড়িতে। এই পরে যখন তারা পূর্ববঙ্গ ছেড়ে চলে গেলেন 1901 সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা হলো এবং রবীন্দ্রনাথের স্ত্রী তিনি আর পূর্ববঙ্গে থাকতে চাইলেন না, ফিরে যেতে চাইলেন এবং তখন 1901 সালে তারা চলে গেলেন কলকাতায়। কিন্তু কলকাতাতে না থেকে শান্তিনিকেতনে চলে গেলেন এবং 5 জন ছাত্র নিয়ে প্রথম ব্রহ্মচর্য আশ্রম শুরু হলো। সেখানে রবীন্দ্রনাথের ছেলে অন্যতম ছাত্র। তো এই যে আশ্রম ভাবনা বা বিদ্যালয় ভাবনা বা মানুষ গড়ার কারিগর হিসেবে রবীন্দ্রনাথকে এখন যেমন আমরা চিনি, সেটারও ভিত এই শিলাইদহ। গল্পগুচ্ছের এত গল্প, এত সুন্দর সুন্দর ছোট ছোট গল্প, এই সব পূর্ববঙ্গের মানুষদের, তৃণমূলের মানুষদের এত কাছ থেকে লেখা, প্রকৃতিকে এত কাছ থেকে লেখা, সাধারণ মানুষের সমাজ জীবনকে, তাদের প্রতিদিনকার জীবনকে কাছ থেকে লেখা, এই সবগুলি গল্পগুচ্ছের মূল উপজীব্য। অধিকাংশ গল্প এই সাধারণ নারী পুরুষের সম্পর্ক, সাধারণ সমাজ জীবন, সেই সমাজ জীবনের দ্বন্দ্ব, সংঘাত, সমাজ জীবনের সংকট, এগুলোই গল্পগুচ্ছের ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ নানাভাবে তুলে ধরেছেন। এটা পরবর্তীতে আরো যখন ফিরে গেছেন, বড় উপন্যাসেও তা এসছে, তার রাজনৈতিক চিন্তা ভাবনা, এই শান্তিনিকেতনে শিলাইদহে যখন ছিলেন তার যে পারিবারিক জীবন, রবীন্দ্রনাথের পারিবারিক জীবনও ছেলে মেয়ে স্ত্রী পুত্র সহ সপরিবারে আতিথেয়তা নিয়ে সমাজ জীবনে পরিবার নিয়ে বাস করার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু পূর্ববঙ্গে ফিরে গিয়ে 2 বছরের মধ্যে তার স্ত্রী বিয়োগ হয় এবং আশ্রম বিদ্যালয়ে তিনি এত ব্যস্ত হয়ে যান বিদ্যালয়কে তৈরি করার কাজে, যে তার পারিবারিক জীবন বা সমাজ জীবন করতে তেমন কিছু আর ছিল না। এত কমিটেড ছিলেন। ছেলে মেয়েরা অসুস্থ হয়েছে, তাদের দেখাশোনা, স্ত্রী মানে মাতৃহীন 4টে বাচ্চাকে মানুষ করা, আশ্রমকে তৈরি করা, কিন্তু ভিতটা পূর্ববঙ্গে, এটা আমাদের বলতেই হবে। আর সবশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পূর্ববঙ্গে এসে রবীন্দ্রনাথের রচনার মৌলিকতা আমরা দেখতে পাই। কলকাতায় রাত পর্যন্ত যতদিন ছিলেন তিনি অনেক গান লিখেছেন, অনেক কবিতা লিখেছেন, ছোট ছোট নানা রকমের প্রবন্ধ লিখেছেন। কিন্তু পূর্ববঙ্গে আসবার পরে রবীন্দ্রনাথের লেখার যে সবচেয়ে সহজ এবং সুন্দর ভঙ্গি এবং নান্দনিক রুচিশীল ভঙ্গি, সেটি পূর্ববঙ্গে আসার পরে তার লেখায় আমরা প্রথম প্রতিভাত হতে দেখি। পূর্ববঙ্গে আসার পর থেকে তার লেখা সহজ, সাবলীল, তার ভাব অত্যন্ত গতিময়, আবেগময়, অথচ সংযত এবং নান্দনিক। এই পূর্ববঙ্গকে তিনি অন্তরে যে ধারণ করেছিলেন, সেটি আজীবন তার সাথে ছিল। শান্তিনিকেতনে ফিরে গিয়েও, শান্তিনিকেতনে বহু বছর পরে যেসব গান লিখছেন, কবিতা লিখছেন, তার মধ্যে থেকে থেকে উঁকি দিয়ে গেছে পূর্ববঙ্গ, পূর্ববঙ্গের আকাশ, পূর্ববঙ্গের নদী, পূর্ববঙ্গের ধানের ক্ষেত, পূর্ববঙ্গের কাশবন, পূর্ববঙ্গের মানুষ,
সর্বোপরি পদ্মা নদী। এই সব কিছু এই 10 বছরের বাসকালে রবীন্দ্রনাথের ভিতটা তৈরি হয়েছে পূর্ববঙ্গে, এবং সেই ভিতের উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ আকাশ ছুঁয়েছেন, সমস্ত বিশ্বের কাছে বাংলা ভাষাকে, বাংলাদেশের মানুষকে পৌঁছে দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ পদ্মশ্রী ডক্টর রেজওয়ানা চৌধুরী পদ্মা।